আজকে আমরা আলোচনা করব ভৌত রাশি, যার ইংরেজি নাম ফিজিক্যাল কোয়ান্টিটি। যারা এসএসসি পাশ করে সবেমাত্র এইচএসসিতে ভর্তি হয়েছো বা মাধ্যমিক পাশ করে সবেমাত্র ক্লাস 11-এ ভর্তি হয়েছো এবং বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছো, তাদের পদার্থবিদ্যা বা ফিজিক্স একটা অন্যতম সাবজেক্ট। এবং সেই ফিজিক্স বা পদার্থবিদ্যার একদম শুরুতেই যে টপিকটার সঙ্গে আমরা পরিচিত হই সেটা হচ্ছে এই ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। কি এই ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি? এটা নিয়েই আজকে আমরা সবিস্তারে আলোচনা করব। আমরা দেখব প্রথমে যে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে কি বোঝায়, তার সংজ্ঞা কি সেটা দেখব, কয়েকটা উদাহরণ দেখব এবং সেটার মাধ্যমে বোঝার চেষ্টা করব যে ভৌত রাশি বলতে আসলে কি বোঝাচ্ছে বা কিভাবে চিনবো কোনটা ভৌত রাশি আর কোনটা ভৌত রাশি নয়। তারপরে দেখব যে ভৌত রাশির মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে, তাকে যদি আমরা শ্রেণীবিন্যাস করি বা ক্লাসিফিকেশন করি তাহলে ভৌত রাশিগুলোকে কত ভাগে ভাগ করা যেতে পারে, সেই সমস্ত কিছু নিয়ে সবিস্তারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটিকে তোমরা একদম শেষ পর্যন্ত মন দিয়ে ধৈর্য সহকারে দেখো। আশা করছি এই ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা তোমাদের মধ্যে তৈরি হবে। তো আর কথা না বাড়িয়ে চলো আজকে আলোচনা শুরু করা যাক। তাহলে চলো প্রথমে আমরা দেখে নিই যে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটির ডেফিনিশন বা সংজ্ঞাতে কি বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো, খুব সহজ এক লাইনের একটা সংজ্ঞা: যাহা পরিমাপ করা যায় তাহাই ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। খুব সহজ একটা কথা, আরেকবার পড়ি: যাহা পরিমাপ করা যায় তাহাই ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে আমাদের এখন চিনতে হবে যে কাকে পরিমাপ করা যায় আর কাকে পরিমাপ করা যায় না। অর্থাৎ যাকে পরিমাপ আমরা করতে পারবো সেটাই হচ্ছে আমাদের ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি, আর যাকে পরিমাপ করা যায় না সে ভৌত রাশি নয়। চলো একটা উদাহরণ দেখা যাক, তার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে ভৌত রাশি বলতে আসলে কি বোঝাচ্ছে বা কাকে আমরা পরিমাপ করতে পারি কাকে পরিমাপ করতে পারি না। এখানে দুটো লাইন লিখেছে। ধরো মনোজ তোমাদের এক সহপাঠী বা তোমাদের এক বন্ধু, যার নাম হচ্ছে মনোজ। সেও তোমাদের মতো এইচএসসিতে বা ক্লাস 11-এ পড়ছে, বিজ্ঞান বিভাগ নিয়ে, এবং ফিজিক্স হচ্ছে তার একটা সাবজেক্ট যেটা তার খুবই কঠিন বলে মনে হয়। যেটা হয়তো তোমাদের অনেকেরই মনে হয় যে ফিজিক্স বোধহয় খুব কঠিন একটা বিষয়, কিন্তু আদতে সেটা নয়। এবং আমরা যে ভিডিওগুলো রয়েছে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা টপিককে যতটা সহজভাবে এবং যতটা গভীরে গিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তাই তোমাদের কাছে একটা অনুরোধ যে তোমরা ভিডিওগুলোকে শেষ পর্যন্ত মন দিয়ে ধৈর্য সহকারে একবার অন্তত হলেও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমার বিশ্বাস তোমরা যেই টপিকটা নিয়ে ওই ভিডিওটাকে দেখছো সেই টপিক সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা তোমাদের তৈরি হবে। ঠিক যেমনটা আমাদের আজকে আলোচনা ভৌত রাশি সম্বন্ধে আলোচনা করছি। আশা করি ভৌত রাশি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তোমাদেরও ভৌত রাশি সম্বন্ধে একটা স্পষ্ট এবং একটা সবিস্তারিত ধারণা তোমরা পাবে। ঠিক আছে? তো যেটা বলছিলাম, আমরা উদাহরণের মাধ্যমে দেখব যে কাদের পরিমাপ করা যায় আর কাদের পরিমাপ করা যায় না, অর্থাৎ কারা ভৌত রাশি আর কারা ভৌত রাশি নয়। এখানে যে দুটো লাইন লিখেছি, কি বলা হয়েছে যে মনোজ তোমাদের একজন সহপাঠী বা ক্লাস ফ্রেন্ড, সেও এই ফিজিক্স নিয়ে পড়ছে, তার খুব চিন্তা, সামনে তার ফিজিক্স পরীক্ষা, কি হবে একটা চিন্তা। তা সে সামনেই মনোজের ফিজিক্স পরীক্ষা, তাই সে খুব ভোরবেলায় উঠে তার ঘরে পড়ার টেবিলে বসে খুব মনোযোগ সহকারে 3 ঘন্টা ধরে ফিজিক্স বই পড়ছে। কি পড়লাম আরেকবার বলি: সামনেই মনোজের ফিজিক্স পরীক্ষা, তাই সে খুব ভোরবেলায় উঠে তার ঘরে পড়ার টেবিলে বসে খুব মনোযোগ সহকারে 3 ঘন্টা ধরে ফিজিক্স বই পড়ছে। তাহলে দেখো এখানে কতগুলো কথা আমি একটু মার্কিং করে দিই বা একটা আন্ডারলাইন করে দিই। যেমন ধরো তোমাদের সহপাঠী মনোজ, আর কি ধরা যায়? ধরো তার ঘর, আর ধরা যায় ধরো তার টেবিল, আর ধরো মনোযোগ, ধরো 3 ঘন্টা, ধরো ফিজিক্স বই। তাহলে এখানে কতগুলো কথা আমি একটু আন্ডারলাইন করেছি, চলো আলাদা করে একটু কথাগুলোকে লিখে নেওয়া যাক। কি কি লিখলাম? এক হচ্ছে মনোজ, 2 নম্বর হচ্ছে তার ঘর, 3 নম্বর হচ্ছে তার টেবিল, 4 নম্বর হচ্ছে সে মনোযোগ সহকারে পড়ছে, সেই মনোযোগ, সে কতক্ষণ ধরে পড়ছে, সে 3 ঘন্টা ধরে পড়ছে সেটা লিখলাম। আর কি পড়ছে? না ফিজিক্স বই পড়ছে। এখন আমরা দেখতে চাই যে কাদেরকে পরিমাপ করা যায় আর কাদেরকে পরিমাপ করা যায় না। আচ্ছা তোমাকে যদি আমি প্রশ্ন করি মনোজকে কি পরিমাপ করা যায়? ধরো ধরো এই হচ্ছে মনোজ। আমি যদি বলি যে মনোজকে কি পরিমাপ করতে পারবে? এটার মধ্যে অনেকে দোটানা হতে পারে। কেউ কেউ বলবে হ্যাঁ স্যার মনোজকে আমরা পরিমাপ করতে পারি, কেউ কেউ বলবে যে না স্যার মনোজকে তো পরিমাপ করতে পারি না। আসলে আমরা মনোজকে পরিমাপ করতে পারি না, কিন্তু মনোজের হাইট কত সেটা আমরা পরিমাপ করতে পারি।
মাথা থেকে পা পর্যন্ত তার উচ্চতাটা কত সেইটা আমরা পরিমাপ করতে পারি, মনোজকে আমরা পরিমাপ করতে পারি না। মনোজের ওজন কত সেটা আমরা পরিমাপ করতে পারি, মনোজকে পরিমাপ করতে পারি না। সুতরাং আমি যদি বলি এই মনোজ, একে কি আমি পরিমাপ করতে পারি? উত্তর হচ্ছে না। ঠিক তেমনই ঘরকে কি আমরা পরিমাপ করতে পারি? একটা ঘর আঁকি এখানে আমি, এই ধরো ঘর, মানে বোঝাচ্ছি এটা একটা ঘরের মতো এরকম একটা ঘনকাকার একটা বস্তু। তো এই যে ঘনকাকার বস্তু বা ধরো এটাই হচ্ছে আমাদের ঘর। তো ঘরের আমরা এই দৈর্ঘ্য কত সেটা মাপতে পারি, ঘরের প্রস্থ কত সেটা মাপতে পারি, ঘরের উচ্চতা কত সেটা মাপতে পারি, ঘরের এই তলটার ক্ষেত্রফল কত সেটা মাপতে পারি, ঘরটার আয়তন কত সেটা মাপতে পারি, ঘরটাকে মাপতে পারি না। পরিষ্কার কথা আমি কি বললাম? মনোজের আমি উচ্চতা মাপতে পারি, মনোজের আমি ওজন মাপতে পারি, কিন্তু মনোজকে মাপতে পারি না। ঠিক তেমনি ঘরটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, তার এই তলের ক্ষেত্রফল কত, বা এই পুরো ঘরটার আয়তন কত, এই সমস্ত জিনিস আমরা পরিমাপ করতে পারি, কিন্তু ঘরকে পরিমাপ করতে পারি না। সুতরাং আমার যে প্রশ্ন যে ঘরকে কি আমরা পরিমাপ করতে পারি, উত্তর হচ্ছে না। ঠিক তেমনি টেবিলকেও আমরা পরিমাপ করতে পারি না, কারণ টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তার তলের ক্ষেত্রফল ইত্যাদি পরিমাপ করতে পারি, কিন্তু টেবিলকে আমরা পরিমাপ করতে পারি না। মনোযোগ, একই কথা, মনোযোগকেও আমরা পরিমাপ করতে পারি না। কে কতটা মনোযোগ নিয়ে পড়ছে সেটা আমরা পরিমাপ করতে পারি না। কেউ কম মনোযোগ নিয়ে পড়ছে, কেউ বেশি মনোযোগ নিয়ে পড়ছে। আমার এই ভিডিওটাই কেউ হয়তো খুব মন দিয়ে পড়া দেখছো কি বলছে স্যার, আবার কেউ হয়তো শুনছো একটু খালি, আবার অন্যদিকে মন আছে, তার মনোযোগ কম। তাহলে সে কে কতটা মনোযোগ দিয়ে পড়ছে, কে কতটা বেশি মনোযোগ, কে কতটা কম মনোযোগ নিয়ে পড়ছে, এইটা কিন্তু পরিমাপ করা যেতে পারে না। পরিষ্কার? কিন্তু যদি আমি বলি যে সে কতক্ষণ ধরে পড়ছে, 3 ঘন্টা ধরে পড়ছে, এইটাকে আমরা পরিমাপ করতে পারি। অর্থাৎ সে কত সময় ধরে পড়ছে সেইটাকে পরিমাপ করা যায়, কতক্ষণ না 3 ঘন্টা। ফিজিক্স বইকে কি পরিমাপ করতে পারি না? ঠিক একই রকম ফিজিক্স বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তার আয়তন ইত্যাদি ইত্যাদি পরিমাপ করতে পারি, কিন্তু ফিজিক্স বইকে পরিমাপ করতে পারি না। সুতরাং তাহলে কোন কোন বিষয়গুলোকে আমরা দেখলাম যে না মনোজকে আমরা পরিমাপ করতে পারি না, কিন্তু মনোজের হাইট পরিমাপ করতে পারি, ওয়েট পরিমাপ করতে পারি। সেরকমই ঘর বা টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আসলে তার দৈর্ঘ্যকেই বোঝায়, কারণ এখান থেকে আমরা এখানে দৈর্ঘ্যটা মাপছি, এখান থেকে এই দৈর্ঘ্যটা মাপছি, এখান থেকে এই দৈর্ঘ্যটা মাপছি। আসলে আমরা লেন্থ বা দৈর্ঘ্যটাকে পরিমাপ করছি। আমরা নাম দিয়েছি, এটার নাম হচ্ছে দৈর্ঘ্য, এটার নাম হচ্ছে প্রস্থ, এটার নাম হচ্ছে উচ্চতা। কিন্তু এখান থেকে এটা যদি 3 মিটার হয়, এখান থেকে এটা যদি 2 মিটার হয়, এখান থেকে যদি 4 মিটার হয়, আসলে কিন্তু আমরা দৈর্ঘ্যটাই মাপছি। পরিষ্কার? ঠিক তেমনই এই তলটার ক্ষেত্রফল কত সেটা আমরা পরিমাপ করতে পারবো, এই পুরো ঘরটার আয়তন কত সেটা আমরা পরিমাপ করতে পারবো। মনে করো ঘরের মধ্যে যে ঘড়ি লাগানো রয়েছে, সে ঘড়িতে সে মনোজ কতক্ষণ ধরে পড়ছে সেটা আমরা পরিমাপ করতে পারবো, তাই না? মনে করো সে ভোর 4টার সময় উঠেছে, 4টা থেকে 7টা অবধি পড়ছে, 3 ঘন্টা ধরে পড়ছে। বা 5টার সময় পড়তে বলেছে, 7টা অবধি পড়ছে, 8টা অবধি পড়ছে, 3 ঘন্টা ধরে পড়ছে। তাহলে এই সময়টাকে আমরা পরিমাপ করতে পারি। পরিষ্কার? তাহলে কি কি বিষয়কে পরিমাপ করা যায় আমি বললাম, চলো একটু আলাদা করে লিখে নিই। এক হচ্ছে কিনা হাইট, এই যে কথা বললাম মনোজের যে হাইট, আমি এখানে দেখো আমার পড়ার মাঝখানে মাঝখানে ইংরেজি টার্মগুলোকে আমি খুব ব্যবহার করি, এটা আমার পরবর্তী ভিডিওতেও দেখতে পাবে। আমার এই প্রচেষ্টাটা থাকে যে তোমরা যারা বাংলা মিডিয়াম নিয়ে পড়াশোনা করছো, বাংলা মিডিয়ামে পড়াশোনা করছো, তারা শুধুমাত্র যে বাংলা টার্মটাই শিখবে তা কিন্তু নয়। তোমাদের একটা চেষ্টা থাকা উচিত যে বাংলা নামটার পাশাপাশি তার যে ইংরেজি ট্রান্সলেশন বা ইংরেজিতে সেটাকে কি বলা হয় সেটা সম্বন্ধেও একটা পরিষ্কার ধারণা থাকাটা খুব জরুরি। তার কারণ তোমরা যখন পরবর্তীতে হায়ার স্টাডিজের ক্ষেত্রে যাবে, এবং তোমরা যদি এই ফিজিক্স নিয়েই পড়াশোনা করো, সেক্ষেত্রে দেখতে পাবে এই ইংরেজি টার্মগুলো তোমাদের যদি ভালো করে জানা না থাকে তাহলে খুব সমস্যায় পড়তে হবে। তার কারণ তোমরা হয়তো এই বিষয়টাকে জানো, কি বলা হয়েছে সেটা কিন্তু অন্যদের থেকে তুমি বেশি জানো, বা সেটা খুব ডিপলি তোমার একটা একটা কনসেপ্ট আছে, কিন্তু যেহেতু তুমি তার ইংরেজি নামটাই জানো না, অথচ স্যার কি বলছে তুমি জিনিসটা বুঝতেই পারলে না। তাই তোমরা সবসময় চেষ্টা করবে যে বাংলা নামটার পাশাপাশি ইংরেজি টার্মগুলোকে তোমরা একটু জেনে রাখার, তাহলে দেখবে পরবর্তীতে হায়ার স্টাডিজের ক্ষেত্রে তোমাদের অনেক বেশি সুবিধা হবে।
তা আমিও চেষ্টা করব আমার আলোচনার মাধ্যমে বাংলাগুলোর পাশাপাশি ইংরেজিগুলোকে বলার, পাশাপাশি ইংরেজিগুলোকে লিখেও দেওয়ার, যাতে তোমাদের এই চোখে এটা ভেসে ওঠে এবং তোমাদের এই জিনিসটা অনেকদিন পর্যন্ত মনেও থাকে। ঠিক আছে? তাহলে যেটা বললাম যে মনোজের আমরা হাইট মাপতে পারি, মনোজের আমরা ওয়েট মাপতে পারবো। এই ঘরটার বা এই টেবিলটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আমি যেটা বললাম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আসলে তার কি দৈর্ঘ্যটাকেই পরিমাপ করা হচ্ছে বা লেন্থকে পরিমাপ করা হচ্ছে, নাম আলাদা দেওয়া হচ্ছে আমার আলাদা করে বোঝানোর জন্য। দৈর্ঘ্য বলতে আসলে এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য বোঝানো হচ্ছে, প্রস্থ বলতে আসলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য বোঝানো হচ্ছে, আর উচ্চতা বলতে আসলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য বোঝানো হচ্ছে। এই জন্য আলাদা আলাদা তাকে নাম দেওয়া হয়েছে। আসলে আমরা কি পরিমাপ করছি? দৈর্ঘ্য বা লেন্থ। তারপরে কি দেখলাম? এই যে এই পৃষ্ঠতলটার ক্ষেত্রফল কত, বা এই পৃষ্ঠতলটার ক্ষেত্রফল কত। যে কোনো পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা টেবিলের উপরে যে মেঝে তলটা, সেই তলটার ক্ষেত্রফল কত সেটা আমরা পরিমাপ করতে পারি, এরিয়াটাকে পরিমাপ করতে পারি। ভলিউম, ভলিউম আসলে কি? ভলিউম হচ্ছে আয়তন, আয়তন ইংরেজিতে বলা হয় ভলিউম। তাহলে ভলিউমটা কত সেটা পরিমাপ করতে পারবো। টাইম, ঘড়িতে কত বাজে বা কতক্ষণ ধরে সে পড়ছে সেটাকে আমরা পরিমাপ করতে চাইছি, সেটাও পরিমাপযোগ্য। সুতরাং আমরা বলতে পারি কি যে হাইট, ওয়েট, লেন্থ, এরিয়া, ভলিউম, টাইম এরা সকলেই হচ্ছে ভৌত রাশি। এরা সকলেই ভৌত রাশি। পরিষ্কার হলো বিষয়টা? আমরা শুরুতেই যেটা দেখলাম যে যাহা পরিমাপ করা যায় তাহাই ভৌত রাশি। এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম যে কাকে আদতে পরিমাপ করা যায় আর কাকে যায় না। যাদেরকে যায় তাদেরকে আমরা বলি ভৌত রাশি। কাকে কাকে পরিমাপ করা যায়? হাইট, ওয়েট, লেন্থ, এরিয়া, ভলিউম, টাইম, এটসেট্রা এটসেট্রা। আরো অনেক আছে। এখন অনেকের প্রশ্ন করবে, স্যার তাহলে কি এই কটাই কি শুধুমাত্র ভৌত রাশি? উত্তর হচ্ছে যে না, প্রকৃতিতে এরকম অসংখ্য ভৌত রাশি রয়েছে। এমনকি তোমরা ফিজিক্সে যাই পড়বে, এর পরবর্তী বিভিন্ন টপিকগুলোতে তোমরা যা কিছু নিয়ে আলোচনা করবে সমস্ত কিছুই আসলে এক একটা ভৌত রাশি। উদাহরণ যেমন তোমাদেরকে আমি বলি, এর পরবর্তী যখন তোমরা গতিবিদ্যার আলোচনা পড়বে, গতিবিদ্যার আলোচনার ক্ষেত্রে তোমরা পড়বে দ্রুতি, বেগ, সরণ, ত্বরণ, বল, ভরবেগ ইত্যাদি ইত্যাদি অসংখ্য রয়েছে। তোমরা যাই পড়বে সমস্ত কিছুই হচ্ছে এক একটা ভৌত রাশি। পরিষ্কার হলো তাহলে ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা একটা বেসিক এখানে আইডিয়া পেলাম যে ভৌত রাশি কারা কারা হতে পারে আর কারা কারা হতে পারে না। আচ্ছা, এবার তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই। ধরো তোমাকে যদি আমি বলি যে মনোজের উচ্চতা কত, আমরা জানলাম যে মনোজের উচ্চতাটা কি সেটাকে পরিমাপ করতে পারি। এখন যদি তোমাকে আমি বলি যে মনোজের উচ্চতা কত, তুমি কি বললে? যে স্যার মনোজের উচ্চতা হচ্ছে 5 ফুট। বা তোমাকে আমি বললাম যে মনোজের ওজন কত, তুমি বলে যে স্যার মনোজের ওজন হচ্ছে 50 কেজি। তাই আমি কি বললাম? মনোজের উচ্চতাটাকে পরিমাপ করা যায়, মনোজের ওজনটাকে পরিমাপ করা যায়। সুতরাং এই উচ্চতা বা এই ওজন এগুলো হচ্ছে এক একটা ভৌত রাশি। তাহলে দেখো ভৌত রাশিকে আমরা যখন পরিমাপ করছি তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে। কি বৈশিষ্ট্য? দেখো, এই যে উচ্চতা যেটা কিনা একটা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি, বা এই ওজন যেটা কিনা একটা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি, তাকে যখন আমরা পরিমাপ করছি তখন দেখা যাচ্ছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে, তার একটা সংখ্যাগত মান রয়েছে। দেখো একটা সংখ্যা রয়েছে, এখানে দেখো একটা সংখ্যা রয়েছে, এবং তার পাশাপাশি একটা কথা এখানে লেখা রয়েছে। এই ক্ষেত্রে এই উচ্চতার ক্ষেত্রে কথাটাকে লেখা হয়েছে ফুট। আবার যখন ওজনকে পরিমাপ করি তখন লেখা রয়েছে কেজি। কথাটা বোঝা গেল? তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে দুটো বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। এক হচ্ছে তার একটা সংখ্যাগত মান থাকবে, বা যাকে ইংরেজিতে বলা হয় নিউমেরিক্যাল ভ্যালু। একটা নিউমেরিক্যাল ভ্যালু বা সংখ্যাগত মান রয়েছে, তার পাশাপাশি তার সঙ্গে একটা কথা যুক্ত রয়েছে। এক্ষেত্রে লেখা রয়েছে সেটা ফুট, আর এই ক্ষেত্রে লেখা রয়েছে সেটা কেজি। এই যে সংখ্যাগত মান, এটাকে আমরা ইংরেজিতে একটা টার্ম ব্যবহার করে সেটাকে এক্সপ্রেস করি, সেটা হচ্ছে ম্যাগনিটিউড। কি বললাম? কথাটা একটু লিখি। এই যে টার্ম, এই যে পাঁচ, পাঁচ বা এই 50, এটা আসলে কি একটা সংখ্যাগত মান বা নিউমেরিক্যাল ভ্যালু। তো বারবার এটাকে আমরা সংখ্যাগত মান বা নিউমেরিক্যাল ভ্যালু না বলে এটাকে আমরা একটা টার্ম ব্যবহার করলাম, সেটা হচ্ছে ম্যাগনিটিউড।
অর্থাৎ এই সংখ্যাগত মানটাকে আমরা এক কথায় বলবো ম্যাগনিটিউড। তার মানে আমি বলতে পারছি কি, যেটা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটাকে যখন আমরা পরিমাপ করছি তার মধ্যে দুটো বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। এক হচ্ছে তার একটা ম্যাগনিটিউড রয়েছে, তার পাশাপাশি এই যে কথাটাকে ব্যবহার করা হয়েছে ফুট বা কেজি, এটা আসলে এক একটা একক বা ইউনিট। নামটা শুধু জেনে রাখো, কি বললাম এটাকে, এই যে ফুট বা কেজি, এগুলোকে আমরা বলে থাকি একক বা ইউনিট। কি এই একক বা ইউনিট, এটা আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যেহেতু আমরা এখন ভৌত রাশি সম্বন্ধে আলোচনা করছি, তাই এই এককের আলোচনা এখন আর গভীরভাবে যাচ্ছি না। ঠিক আছে, তোমরা শুধুমাত্র জেনে রাখো যে ভৌত রাশি হচ্ছে তারা যাদেরকে পরিমাপ করা যায়। আমরা উদাহরণের মাধ্যমে দেখলাম যে কাদের কাদেরকে আমরা পরিমাপ করতে পারি আর কাদের কাদেরকে পরিমাপ করতে পারি না। যাদেরকে পরিমাপ করতে পারি তাদেরকে আমরা বলছি ভৌত রাশি। উদাহরণস্বরূপ আমরা দেখলাম যে হাইট, ওয়েট, লেন্থ, এরিয়া, ভলিউম, টাইম, এগুলো হচ্ছে এক একটা ভৌত রাশি। এটুকু আমরা বুঝতে পারলাম। এর পাশাপাশি আমরা জানলাম যে শুধুমাত্র এরাই যে ভৌত রাশি তা কিন্তু নয়, প্রকৃতিতে এরকম অসংখ্য ভৌত রাশি রয়েছে। এমনকি আমরা ফিজিক্সে যাই পড়বো সেই সকলই হচ্ছে এক একটা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার দেখা যাক এবার ভৌত রাশি সম্বন্ধে আরো বিস্তারিত কি কি তথ্য আমরা এখান থেকে পাচ্ছি। আমরা একটা উদাহরণ দেখলাম যে আমরা বললাম যে মনোজের উচ্চতাটাকে পরিমাপ করা যায়। যদি আমরা উচ্চতাটাকে পরিমাপ করি আমরা কি বলবো, মনোজের উচ্চতা হচ্ছে 5 ফুট, বা আমি যদি বলি মনোজের ওজন কত, সেটা হচ্ছে 50 কেজি। দেখা যাচ্ছে যে এখানে এই যে আমরা উচ্চতা বা ওজন, এই যে ভৌত রাশিগুলো, এগুলোকে এখন ভৌত রাশি আমরা বলতে পারি। তাই এই ভৌত রাশিগুলোকে যখন আমরা পরিমাপ করছি দেখা যায় তার মধ্যে দুটো বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, যে তার মধ্যে একটা সংখ্যাগত মান বা নিউমেরিক্যাল ভ্যালু রয়েছে যাকে আমরা বলছি ম্যাগনিটিউড, আর তার সঙ্গে একটা কথা যুক্ত রয়েছে যে এক্ষেত্রে সেটা হচ্ছে ফুট আর এক্ষেত্রে সেটা হচ্ছে কেজি। এটাকে আমরা বলছি একক বা ইউনিট। তার মানে আমরা কি বলতে পারি যে এই ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে দুটো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক হচ্ছে তার একটা ম্যাগনিটিউড বা সংখ্যাগত মান থাকবে এবং তার একটা একক বা ইউনিট থাকবে। পরিষ্কার হলো? চলো ব্যাপারটা একটু লিখি এখানে। কি বললাম কথাটা, যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশির দুটো বৈশিষ্ট্য থাকে। এক হচ্ছে তার সংখ্যাগত মান বা ম্যাগনিটিউড থাকবে, দ্বিতীয় হচ্ছে তার একটা একক বা ইউনিট থাকবে। পরিষ্কার হলো ব্যাপারটা? কিন্তু এখানে আরেকটা কথা আমাদের একটু বলে রাখতে হয়, সেটা হচ্ছে যে ফিজিক্যাল কোয়ান্টিটি যে শুধুমাত্র এই দুটো বৈশিষ্ট্যই থাকে তা কিন্তু নয়। আরেকটা তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে এর মধ্যে, বা একটা বৈশিষ্ট্য এর মধ্যে থাকে, সেটা হচ্ছে দিক বা অভিমুখ, যাকে ইংরেজিতে বলা হয় ডিরেকশন। কিন্তু স্যার এখনো পর্যন্ত যেটুকু আমরা আলোচনা করলাম সেখানে তো এই দিক বা অভিমুখ, যাকে আমরা ইংরেজিতে বলছেন ডিরেকশন, এটার তো কোনো উল্লেখ আমরা পেলাম না। এই উল্লেখটা আমরা এই কারণেই পেলাম না কারণ আমরা এখানে যে কটা ভৌত রাশির কথা বলেছি সেখানে এই দিক বা অভিমুখের ধারণাটা আসেনি বা সেটার প্রয়োজনীয়তাটা এখানে আমরা দেখিনি। কারণ আমরা যখন মনোজের হাইটকে মাপলাম, মনে করো এই হচ্ছে আমাদের মনোজ, তা আমি যখন মনোজের হাইটকে মাপবো আমি কি বললাম, হাইট মানে হচ্ছে পা থেকে তার মাথা অবধি এইটুকুর যে দৈর্ঘ্যটা। এখন তুমি যদি এইখান থেকে এখানে মাপো তাহলেও যদি 5 ফুট পাও, তুমি যদি এইখান থেকে এখানে মাপো তাহলে কিন্তু সেই 5 ফুটই পাবে। সুতরাং আমি যখন তার হাইটকে মাপছি সেক্ষেত্রে কিন্তু এই দিক বা অভিমুখের কোনো গুরুত্ব নেই। আমি মাথা থেকে পা পর্যন্ত মাপলেও আমি যা পাবো, পা পা থেকে মাথা অবধি মাপলে পরে কিন্তু আমরা সেই একই জিনিসই পাচ্ছি, 5 ফুট। ঠিক আছে, তাহলে এই দিক বা অভিমুখের কথাটা আসলে কোথা থেকে, চলে একটা এক্সাম্পল দেখা যাক, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। উদাহরণটা কিরকম, ধরো এরকম মেঝেতে এরকম একটা ভারী কোনো একটা বস্তু রাখা রয়েছে এবং এই মনোজ কি করছে, এই ভারী বস্তুটাকে এখান থেকে ঠেলে সরানোর চেষ্টা করছে। কি বললাম আরেকবার বলি, এরকম মেঝেতে বা মাটিতে মনে করো এরকম কোনো একটা ভারী বস্তু রাখা রয়েছে এবং মনোজ কি করছে, ভারী বস্তুটাকে এটাকে ঠেলে সরানোর চেষ্টা করছে। কোন দিক বরাবর ঠেলছে, বাঁ দিক থেকে ডান দিক বরাবর। এই যে ঠেলা, ঠেলা মানে হচ্ছে আসলে এখানে একটা বল প্রয়োগ করা হচ্ছে। কি বললাম, একটা বল প্রয়োগ করা হচ্ছে। বলকে ইংরেজিতে বলা হয় ফোর্স, যাকে আমরা এরকম ক্যাপিটাল লেটার এফ দ্বারা রিপ্রেজেন্ট করি। অর্থাৎ এই যে মনোজ এই বস্তুটাকে ঠেলে সরানোর চেষ্টা করছে, আমি যদি অন্যভাবে বলি তাহলে আমি বলবো এই মনোজ এই বস্তুটাকে এফ পরিমাণ বল প্রয়োগ করে এটাকে বাদিক থেকে ডান দিক বরাবর ঠেলার চেষ্টা করছে। তাহলে এই যে বল, এটাও কিন্তু একটা ভৌত রাশি। তার মানে স্যার
আপনি যখন বললেন যে এটা যদি একটা ভৌত রাশি, তাহলে ভৌত রাশির নিশ্চয়ই একটা ম্যাগনিটিউড বা মান থাকবে, অবশ্যই আছে। তার নিশ্চয়ই একটা একক বা ইউনিট থাকবে, অবশ্যই আছে। স্যার এই এনটা কি? এনটা হচ্ছে নিউটন, বলের একক হচ্ছে নিউটন। এবার নিউটন আবার কখনো কখনো সেটা হয় ডাইন, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। যখন আমরা এককের ধারণা পাবো তখন আমরা দেখব যে কখন নিউটন হয়, কখন ডাইন হয়। এই জিনিসটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? তো এখন শুধু জেনে রাখো যে এই এফ পরিমাণ বল প্রয়োগ করে মনো যেটাকে ঠেলে সরানোর চেষ্টা করছে বাঁ দিক থেকে ডান দিক বরাবর, ঠিক আছে? কত পরিমাণ বল প্রয়োগ করছে? 2 নিউটন পরিমাণ বল প্রয়োগ করছে। 2 হচ্ছে তার ম্যাগনিটিউড বা সংখ্যাগত মান, আর নিউটন বা এন যেটা আমরা রিপ্রেজেন্ট করছি এটা হচ্ছে এর একক বা ইউনিট। তার মানে তার একটা সংখ্যাগত মান রয়েছে, তার একটা একক বা অভিমুখ রয়েছে। এবার এই বস্তুটাকে যখন বাদিক থেকে ডান দিক বরাবর মানুষ ঠেলছে, তার মানে স্বাভাবিকভাবে এই বস্তুটা আর এখানে থাকবে না। কোন দিক বরাবর যাবে? এই দিক বরাবর যাবে। এবার এই একই বস্তুকে এখন মনোজ যদি উল্টো দিক দিয়ে ঠেলতো, ধরো এদিক থেকে এদিক বরাবর ঠেলতো, এবং একই এফ পরিমাণ বল অর্থাৎ 2 নিউটন বলই প্রয়োগ করছে এটার উপরে, কিন্তু এখন সে বাদিক থেকে ডান দিকে নয়, ডান দিক থেকে বাদিক বরাবর ঠেলছে, তাহলে বলো তো বস্তুটা কি এখন কোন দিক বরাবর যাবে? খুব স্বাভাবিকভাবেই সেটা ডান দিক থেকে বাদিক বরাবর যাবে। কিন্তু এই বস্তুটাকে যদি মনোজ এখন উপর থেকে নিচের দিক বরাবর ঠেলতো এবং ঠিক এই এফ ইজ ইকুয়ালস টু 2 নিউটন, এই 2 নিউটন পরিমাণ বল প্রয়োগ করতে, এক্ষেত্রেও 2 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, এক্ষেত্রেও 2 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, এক্ষেত্রেও 2 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে বস্তুটাকে উপর থেকে নিচের দিক বরাবর ঠেলছে। এই অবস্থায় দেখা যাবে যে বস্তুটা না ডান দিকে যাচ্ছে না বাঁ দিকে যাচ্ছে, সে কোনো দিকেই যাচ্ছে না, সে যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? যে মনোজের হাইট যখন আমরা মাপছি তখন পা থেকে মাথা অবধি মাপি বা মাথা থেকে পা অবধি মাপি, দুই ক্ষেত্রেই কিন্তু জিনিসটা একই থেকে যাচ্ছে, পরিমাপটা তার একই থেকে যাচ্ছে, সেটা হচ্ছে 5 ফুট। কোন দিক থেকে কোন দিক বরাবর মাপছি সেটার উপর এটার কোনো এফেক্ট পড়ছে না। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বল, এই জিনিসটাকে আমি একই পরিমাণ বল 3 ক্ষেত্রে প্রয়োগ করছি, কিন্তু কোন দিক বরাবর ক্রিয়া করছি এটার উপরে ডিপেন্ড করছে তার এফেক্টটা কিরকম হচ্ছে। এটাকে যদি আমি বাদিক বরাবর ঠেলি সে বাদিক বরাবর, সরি বাদিক থেকে যদি ডান দিক বরাবর ঠেলি সে ডান দিক বরাবর যাবে, যদি ডান দিক থেকে বাদিক বরাবর ঠেলি সে বাদিক বরাবর যাবে। কিন্তু যদি উপর থেকে নিচের দিক বরাবর ঠেলি তাহলে সে নিচের দিকে যাচ্ছে না, সে যেখানে রয়েছে সেখানেই রয়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে তার ডিরেকশন বা অভিমুখ বা দিক, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর যেহেতু বল একটা ভৌত রাশি, তাহলে তার একটা মানও থাকবে, তার একটা একক থাকবে, এবং তার পাশাপাশি তার একটা অভিমুখও থাকবে। কোন দিক বরাবর বলটা প্রযুক্ত হচ্ছে সেটার উপরে তার এফেক্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। পরিষ্কার? তাহলে পুরো বিষয়টাকে যদি আমি সামারাইজ করি তাহলে আমি কি বলতে পারি যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশির মধ্যে 3টে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক হচ্ছে তার সংখ্যাগত একটা মান থাকবে বা ম্যাগনিটিউড থাকবে, দ্বিতীয় হচ্ছে তার একটা একক বা ইউনিট থাকবে, তৃতীয় হচ্ছে তার একটা দিক বা অভিমুখ বা ডিরেকশন থাকবে। সবসময় কি এই 3টে জিনিস থাকতেই হবে? উত্তর হচ্ছে না। কি বললাম? যখন তোমরা এইচএসসি পার্ট 2 তে পড়াশোনা করবে বা ক্লাস 12-এ যখন উঠবে, তখন তোমরা এই পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এই টপিকটার সঙ্গে অবগত হবে। আমার এই টপিকটার উপরে অলরেডি ভিডিও বানানো রয়েছে। তোমরা যারা আমার চ্যানেলটিকে দেখেছো তারা অবশ্যই জানো যে আমরা এই এইচএসসি পার্ট 2 বা ক্লাস 12-এর অনেকগুলো ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি। তো সেখানে দেখবি পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করা হয়েছে। পরাবৈদ্যুতিক ধ্রুবক এটাও কিন্তু একটা ভৌত রাশি, কারণ একেও আমরা পরিমাপ করতে পারি। একে আমরা এরকম ক্যাপিটাল লেটার কে দ্বারা রিপ্রেজেন্ট করি, এবং তার যদি পরিমাপ আমরা দেখি তাহলে দেখা যাবে তার পরিমাপটা কখনো হয়, কিছু কিছু ক্ষেত্রে সেটা হয় 1, কিছু ক্ষেত্রে সেটা হয় 80, এরকম একটা সংখ্যা দ্বারা আগে প্রকাশ করা হয়। দেখো এটাও একটা ভৌত রাশি, কিন্তু এর মধ্যে শুধুমাত্র তার ম্যাগনিটিউড বা পরিমাণগত একটা মান আছে বা সংখ্যাগত একটা মান আছে, কিন্তু তার কোনো একক বা ইউনিট নেই বা তার দিক বা অভিমুখ নেই। আরেকটা উদাহরণ দেখা যাক। আমরা যখন প্রতিসরণাঙ্ক বা প্রতিসরাঙ্ক, যাকে ইংরেজিতে আমরা বলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা নিয়েও আমার ভিডিও অলরেডি বানানো আছে। সেখানে আমরা কি দেখেছি যে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে, যেটাকে আমরা এখন মিউ লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি, তারও ভ্যালুটা কখনো হয় 1, কখনো হয় 1.5, কখনো হয় 1.33,
দেখো এর ক্ষেত্রে শুধুমাত্র তার একটা ম্যাগনিটিউড রয়েছে বা মান রয়েছে, তার কিন্তু কোনো এককও নেই, তার কোনো ডিরেকশন বা অভিমুখও নেই। পরিষ্কার? তার মানে দেখা যাচ্ছে যে আমরা আগে দেখলাম দৈর্ঘ্য বা লেন্থ, সেটার ক্ষেত্রে শুধুমাত্র যে তার একটা মান থাকবে তা না, তার একটা এককও থাকবে। আবার দেখলাম যখন বলের ধারণা পেলাম তখন দেখলাম যে শুধুমাত্র তার যে মান থাকবে, তার একটা একক থাকবে তাই নয়, তার একটা অভিমুখও থাকবে। আবার এখন দেখতে পাচ্ছি না, পরবর্তীতে আমরা দেখব, কিন্তু সেই জিনিসটার সঙ্গে আমরা এখনই অবগত হলাম যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, সেটারও কোনো একক নেই বা তার কোনো অভিমুখ নেই, তার শুধুমাত্র একটা পরিমাণগত বা সংখ্যাগত তার একটা মান রয়েছে বা ম্যাগনিটিউড রয়েছে। প্রতিসরাঙ্কের ক্ষেত্রেও তাই, তার শুধুমাত্র একটা সংখ্যাগত মান রয়েছে বা ম্যাগনিটিউড রয়েছে, তার কোনো একক বা তার কোনো অভিমুখ নেই। সুতরাং এই পুরো বিষয়টাকে যদি সামারাইজ করে আমরা লেখার চেষ্টা করি তাহলে আমরা পাবো যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশির 3 প্রকারের হয়ে থাকে। কি কি সেটা? সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি 3 প্রকারের হয়ে থাকে। এক হতে পারে যাদের শুধুমাত্র ম্যাগনিটিউড আছে বা সংখ্যাগত মান রয়েছে, যেমন আমরা দেখলাম এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। দ্বিতীয় হতে পারে কি, যাদের ম্যাগনিটিউড ও ইউনিট উভয়ই রয়েছে, যেমনটা আমরা দেখলাম লেন্থের ক্ষেত্রে, দৈর্ঘ্য যখন আমরা পরিমাপ করলাম। ঠিক একইভাবে আমরা যদি ক্ষেত্রফল পরিমাপ করি, আয়তন পরিমাপ করি, সেক্ষেত্রে এদেরও দেখবো আমরা, এদের শুধুমাত্র ম্যাগনিটিউড রয়েছে এবং তাদের একটা একক রয়েছে, এদের মধ্যে কিন্তু কোনো অভিমুখ নেই। কিন্তু যদি আমরা ফোর্স বা বলের কথা দেখি, যেটা একটু আগে আমরা দেখলাম, এর পরবর্তী ডিসপ্লেসমেন্ট বা যাকে বাংলায় বলা হয় সরণ, এই সমস্ত রাশিগুলো নিয়ে আলোচনা করব, তখন দেখব যে তাদের মধ্যে শুধুমাত্র যে ম্যাগনিটিউড বা ইউনিট রয়েছে তা নয়, তার পাশাপাশি তাদের একটা ডিরেকশনও রয়েছে। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি 3 প্রকারের হয়ে থাকে। এক প্রকার হতে পারে যাদের শুধুমাত্র ম্যাগনিটিউড রয়েছে, দ্বিতীয় প্রকার হতে পারে যাদের ম্যাগনিটিউড এবং ইউনিট দুটোই রয়েছে, আর তৃতীয় হতে পারে যাদের ম্যাগনিটিউড, ইউনিট এবং ডিরেকশন তিনটিই রয়েছে। পরিষ্কার হয়ে ব্যাপারটা? তাহলে ভৌত রাশি কি সেটা আমরা জানলাম। ভৌত রাশির মধ্যে উদাহরণ যদি আমরা দেখি তাহলে কতগুলো উদাহরণের মাধ্যমে সেটাকে বোঝার চেষ্টা করলাম। তার পাশাপাশি দেখলাম যে ভৌত রাশির মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, সেই বৈশিষ্ট্যের মধ্যেও আবার দেখলাম যে কত ভাগ রয়েছে, যে কিছু কিছু ভৌত রাশি রয়েছে যাদের শুধুমাত্র ম্যাগনিটিউড রয়েছে, কিছু কিছু ভৌত রাশি রয়েছে যাদের ম্যাগনিটিউড এবং ইউনিট দুটোই রয়েছে, কিছু কিছু ভৌত রাশি রয়েছে যাদের ম্যাগনিটিউড, ইউনিট এবং ডিরেকশন তিনটাই রয়েছে। তাহলে আমি যদি এখন ভৌত রাশিকে যদি ক্লাসিফাই করি বা তাকে যদি শ্রেণীবিন্যাস করি, তাহলে কি পাবো? যে ক্লাসিফিকেশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, অর্থাৎ ভৌত রাশির শ্রেণীবিন্যাস করলে আমরা কি পাই? দেখা যায় যে ভৌত রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? এই ভাগটা আমরা কিসের বেসিসে করব বা কিসের ভিত্তিতে করব? এক হতে পারে তারা পারস্পরিক নির্ভরশীলতার উপরে ভিত্তি করে, অর্থাৎ বেসড অন দেয়ার মিউচুয়াল ডিপেন্ডেন্সি। আর দ্বিতীয়তে কি, সেটা হচ্ছে দিক নির্ভরশীলতার উপরে ভিত্তি করে, অর্থাৎ বেসড অন দেয়ার ডিরেকশনাল ডিপেন্ডেন্সি। দেখো আমি তোমাদের একটা কথা এখানে পরিষ্কার করে তোমাদের এই জিনিসটা বুঝিয়ে দিতে চাই যে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কিন্তু, এই যে আমি বলছি ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, একটু পরে আমরা দেখবো যে এইটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এইটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। পরবর্তী থেকে দেখবো যে ভৌত রাশিকে আমরা আরো 4 ভাগে ভাগ করতে পারি। কিন্তু আমার উদ্দেশ্য যেটা, আমি যে কথাটা আমি বলতে চাইলাম, সেটা হচ্ছে যে আমি যতগুলোই ভাগ করি না কেন, ভৌত রাশি কিন্তু ফিক্সড। ধরো উদাহরণে আমি এসে বললাম যে ভৌত রাশি মনে করো 100টা রয়েছে, অসংখ্য রয়েছে, আমি উদাহরণ তোমাদের বোঝাচ্ছি যে ভৌত রাশি মনে করো 100টা রয়েছে। এখন যদি আমি বলি যে ভৌত রাশিকে আমরা পারস্পরিক নির্ভরশীলতার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করতে পারি এবং দিক নির্ভরশীলতার উপরে ভিত্তি করে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি, তার মানে কি এই দুই ভাগ আলাদা, এই দুই ভাগ আলাদা না, এই 100টার মধ্যেই এরা বিভিন্ন ভাগ হয়। কারণ এই 100টার মধ্যে আমরা যতগুলো ভৌত রাশিকে পাবো, তাদের মধ্যে আমরা দেখব যে তারা কোন কোন তার বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে। কিছু কিছু এমন রয়েছে যাদের দেখা যায় যে পারস্পরিক নির্ভরশীলতার উপরে ভিত্তি করে, মানে ডিপেন্ড করে, মানে একটা আরেকটার উপরে ডিপেন্ড করে বা একটা আরেকটার উপরে ডিপেন্ড করে না। এটার বিশেষে যদি ভাগ করি তাহলে 100টার মধ্যে কিছু কিছু থাকবে যারা একে অপরের উপরে নির্ভর করে, আর কিছু কিছু থাকবে যারা একে অপরের উপর নির্ভর করে না। ঠিক একইভাবে আমি যদি দেখি যে এদের মধ্যে আবার কারা কারা দিকের উপরে বা অভিমুখের উপরে নির্ভর করে আর কারা কারা নির্ভর করে না, সেগুলোকে আমরা দেখতে পারবো। এগুলোর মধ্যেই থেকে আবার কিছু ভাগে ভাগ করা যায়। বোঝা গেল? তার মানে আমি যেটা বলতে চাইছি যে ভৌত রাশিকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে আমরা কিসের বেসিসে তাকে ভাগ করব? এক হতে পারে তাদের পারস্পরিক
নির্ভরশীলতার উপরে ভিত্তি করে, এবং সেটা যদি আমরা করি তাহলে দেখা যায় পারস্পরিক নির্ভরশীলতার উপরে ভিত্তি করে আমরা যদি ভৌত রাশির শ্রেণীবিন্যাস করি তাহলে ভৌত রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, আর দ্বিতীয় হচ্ছে লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটিস। আর যদি আমরা দিক নির্ভরশীলতার অর্থাৎ তারা দিকের উপরে বা অভিমুখের উপরে বা ডিরেকশনের উপরে নির্ভর করে কিনা, তাহলে সেটারই বেসিসে যদি আমরা ভৌত রাশিকে যদি ক্লাসিফাই করতে চাই তাহলে দেখা যাবে যে সেই দিক থেকে দেখতে গেলে ভৌত রাশি হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে স্কেলার রাশি আর এক হচ্ছে ভেক্টর রাশি। তাহলে যে কথাটা একটু আগে আমি বললাম, দেখো একটু যদি কনফিউজিং মনে হয়, ধরো আমি তোমাদের উদাহরণ দিই, একটু পরে আমরা আরো যে জিনিসটাকে বুঝবো। ধরো আমি বললাম কি লেন্থ বা দৈর্ঘ্য এটা একটা ভৌত রাশি, ফোর্স এটা একটা ভৌত রাশি, টাইম একটা ভৌত রাশি। ঠিক আছে, মানে দৈর্ঘ্য, বল, সময়, আমি তিনটে উদাহরণ ধরলাম। ঠিক আছে, তো তিনটের মধ্যে আমি যদি বলি মৌলিক রাশি কোনটা, মৌলিক রাশি হচ্ছে লেন্থ। লব্ধ রাশি কোনটা, ফোর্স। টাইমটা কি, টাইমটাও কিন্তু এই মৌলিক রাশি। বোঝা গেল? তার মানে আমি যদি এখানে লিখি, দেখো এই লেন্থটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, ঠিক আছে, আর ফোর্সটা হচ্ছে ডিরাইভড ইউনিট, টাইমটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। এবার আমি যদি দেখতে চাই যে স্কেলার রাশি কারা, ভেক্টর রাশি কারা, তার মানে অনেকের মনে হতে পারে যে স্কেলার রাশি হয়তো এগুলোর মধ্যে কেউ স্কেলার রাশি নয়, স্কেলার রাশি হয়তো আলাদা কোনো কিছু হতে পারে, ভেক্টর রাশি হয়তো আলাদা কোনো কিছু হতে পারে। কিন্তু আমি যেই কথা একটু আগে বললাম, এই সমস্তগুলো এই 100টার মধ্যে থেকেই। অর্থাৎ স্কেলার রাশি আমি যদি বলি, বলো তো এর মধ্যে কেউ স্কেলার রাশি আছে? হ্যাঁ, এগুলোর মধ্যে লেন্থ হচ্ছে একটা স্কেলার রাশি, টাইম হচ্ছে একটা স্কেলার রাশি। আমি যদি বলি ভেক্টর রাশি কোনটা, ফোর্স হচ্ছে একটা ভেক্টর রাশি। তার মানে এইগুলোর মধ্যেই কেউ কেউ মৌলিক রাশির পর্যায়ে পড়ে, কেউ কেউ আবার লব্ধ রাশির মধ্যে পড়ে, কেউ কেউ স্কেলার রাশির মধ্যে পড়ে, আবার কেউ কেউ ভেক্টর রাশির মধ্যে পড়ে। বোঝা গেল? তাহলে আমি কিসের ভিত্তিতে আমরা তাকে শ্রেণীবিন্যাস করছি সেটা দ্বারা আমরা এগুলোকে আলাদা আলাদা কতগুলো গ্রুপে বা ভাগ করে দিতে পারি। হয়ে গেল? আচ্ছা, এবার এটা একটু আরেকটু উপর দিকে তুলে দিই, কারণ এখানে আমরা এখন দেখতে চাই যে মৌলিক রাশি এবং লব্ধ রাশির সংজ্ঞাতে কি বলা হয়েছে, বা মৌলিক রাশি বা লব্ধ রাশি বলতে কি বোঝায় সেটা একটু আমরা খুব শর্টে জিনিসটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি। কি বলা হচ্ছে মৌলিক রাশি বলতে, যে সকল রাশি পরিমাপ করার জন্য অন্য কোনো রাশির সাহায্যের প্রয়োজন হয় না। কি বললাম একবার বলি, যে সকল রাশি পরিমাপ করার জন্য অন্য কোনো রাশির সাহায্যের প্রয়োজন হয় না তাদেরকে বলা হয় মৌলিক রাশি। আর লব্ধ রাশি কাদের বলা হচ্ছে, যে সকল রাশি পরিমাপ করার জন্য অন্য রাশির সাহায্যের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় লব্ধ রাশি। উদাহরণ কি বলা হয়েছে, মৌলিক রাশি উদাহরণে বলা হয়েছে ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাপ। আচ্ছা, এখানে একটু ভুল হলো, পদার্থের পরিমাপ নয়, এটা অ্যাকচুয়ালি পদার্থের পরিমাণ, যেটাকে আমরা মোল দ্বারা রিপ্রেজেন্ট করি, আর পরবর্তী জানবো বিস্তারিতভাবে। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে সকল রাশি পরিমাপ করার জন্য অন্য কোনো রাশির সাহায্যের প্রয়োজন হয় না, কারা কারা, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ। এগুলোর নামগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। কেন? কারণ এগুলোকে বলা হয় মৌলিক রাশি, এবং মৌলিক রাশিগুলো এখানে আমরা লিখেছি কটা, 1 2 3 4 5 6 7, 7টা মৌলিক রাশির কথা লিখেছি। এবং এই 7টা মৌলিক রাশি এর পরবর্তী আলোচনাগুলোর ক্ষেত্রে বারবার এই কথাটা উঠে আসবে, সুতরাং এগুলোকে তোমরা একটু ভালো করে মনে রাখবে। এই যে 7টা মৌলিক রাশি কি কি, কেন? কারণ এগুলো আর অন্য কোনোর উপরে নির্ভর করে না। আমি যদি ভরের পরিমাপ করতে চাই, সেটা পরিমাপ করার জন্য আমার অন্য কোনো সাহায্য নিতে হবে না, অর্থাৎ দৈর্ঘ্যের সাহায্য নিতে হবে না, বা সময়ের সাহায্য নিতে হবে না, বা সময়কে পরিমাপ করার জন্য আমার দৈর্ঘ্যের সাহায্য নিতে হবে না, বা তাপমাত্রার সাহায্য নিতে হবে না। অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট, এগুলোকে পরিমাপ করার জন্য আর অন্য কোনো কিছু সাহায্য নিতে হবে না। কিন্তু আমরা যদি বলের পরিমাপ করতে চাই, বা ভরবেগের পরিমাপ করতে চাই, বা বেগের পরিমাপ করতে চাই, বা ত্বরণের পরিমাপ করতে চাই, তখন দেখা যাবে যে আমাদেরকে এগুলো সাহায্য নিতে হচ্ছে। যদি আমরা বেগের পরিমাপ করতে চাই তখন আমাকে দৈর্ঘ্যের সাহায্য নিতে হবে, সময়ের সাহায্য নিতে হবে। আবার যদি আমরা ভরবেগের পরিমাপ করতে চাই তাহলে ভরেরও সাহায্য নিতে হবে, দৈর্ঘ্যেরও সাহায্য নিতে হবে, সময়েরও সাহায্য নিতে হবে। তার মানে দেখা যাচ্ছে এই রাশিগুলো যারা রয়েছে এদেরকে পরিমাপ করার জন্য আমাদের এদের সাহায্য নিতে হচ্ছে, তাই এদেরকে আমরা বলছি লব্ধ রাশি। তাহলে এখানে যে বলা হয়েছে যে সকল রাশি পরিমাপ করার জন্য অন্য রাশি বলতে আসলে আমাদের মৌলিক রাশির কথাই বলা হচ্ছে। তাহলে আমি যদি এই কথাটা এইভাবে বলি, যে সকল রাশি পরিমাপ করার জন্য মৌলিক রাশির সাহায্যের প্রয়োজন হয় তাদেরকে আমরা বলবো লব্ধ রাশি।
আর যে সকল রাশিকে পরিমাপ করার জন্য কোনো রাশির সাহায্যের প্রয়োজন হয় না তাদেরকে আমরা বলবো মৌলিক রাশি। উদাহরণগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে, ঠিক আছে? আর যদি আমরা স্কেলার এবং ভেক্টর রাশির সংজ্ঞা দেখতে চাই, চলো সেটাও দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে। স্কেলার রাশি বলা হচ্ছে যে সকল রাশি শুধুমাত্র মান বা ম্যাগনিটিউড আছে কিন্তু দিক বা অভিমুখ নেই। খুব সহজ কথা, যাদের শুধুমাত্র মান বা ম্যাগনিটিউড আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি বা শুধু স্কেলার। এর পরবর্তীতে আমরা দেখবো, যেমন আমরা বলছি বারবার ভৌত রাশি, ভৌত রাশি, কিন্তু পরবর্তীতে দেখবে যে আমরা ভৌত কথাটাকে আর ব্যবহার করছি না, আমরা শুধু বলছি রাশি। তাহলে যে সমস্ত রাশি, এই যে বলছিলাম যে সকল রাশি, এই রাশি বলতে আসলে কি, আমরা ভৌত রাশির কথাই বলছি, কিন্তু বারবার আমরা ভৌত কথাটা ব্যবহার করছি না, শুধুমাত্র রাশি কথাটাকে এখানে ব্যবহার করছি। তাহলে যে সকল রাশি শুধুমাত্র ম্যাগনিটিউড বা মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাদেরকে আমরা বলছি স্কেলার রাশি। এই যে বললাম ভর, যেটা আসলে কিনা কি ছিল আমাদের, এই যে একটু আগে দেখলাম, আমরা মৌলিক রাশি উদাহরণে, মৌলিক রাশির উদাহরণে কিন্তু ভর ছিল, আবার স্কেলার রাশি উদাহরণে কিন্তু সেই ভরই রয়েছে। তাহলে আমরা যখন দেখবো যে দিকের উপর নির্ভর করছে কিনা, তখন দেখবো যে ভর এক দিকের উপর নির্ভর করে না, তার মানে ভর হচ্ছে স্কেলার। আবার যদি আমরা দেখি যে ভর কি অন্য কারোর উপর নির্ভর করছে, না, তাহলে ভর হচ্ছে একটা মৌলিক রাশি। পরিষ্কার হলো ব্যাপারটা, আমি তখন যে কথাটা বললাম। তাহলে স্কেলার রাশি যারা দিকের উপর নির্ভর করে না, কারা দিকের উপর নির্ভর করে না, ভর করে না, দৈর্ঘ্য করে না, সময় করে না, ঘনত্ব করে না, দ্রুতি করে না, ইত্যাদি ইত্যাদি। আর ভেক্টর হচ্ছে যাদের মান এবং অভিমুখ দুই আছে, অর্থাৎ যাদের মান তো থাকবেই, মান তো সবার ক্ষেত্রে কমন, কিন্তু যাদের অভিমুখও রয়েছে তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। উদাহরণ যেমন বলের উদাহরণ দিয়ে আমরা দেখেছি। তারপরে বেগ পরবর্তীতে আমরা আলোচনা করব, ভরবেগ, সরণ, ত্বরণ ইত্যাদি নিয়ে যখন আলোচনা করব তখন দেখব যে এরা সকলেই মান রয়েছে তারা এবং তার অভিমুখের উপরও নির্ভর করে, অর্থাৎ মান এবং অভিমুখ দুটোই রয়েছে, তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। পরিষ্কার হলো? আশা করি এই ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে কি বোঝায় এটা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা তোমাদেরকে আমি দিতে পারলাম। আমরা প্রথমে দেখলাম যে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে কি বোঝায়, তার সংজ্ঞাটা দেখেছি। একটা উদাহরণের মাধ্যমে এখান থেকে কতগুলো শব্দ বেছে নিয়ে সেখান থেকে আমরা দেখেছি যে কাদেরকে পরিমাপ করা যাচ্ছে আর কাদেরকে যাচ্ছে না। যাদেরকে পরিমাপ করা যাচ্ছে তারা হচ্ছে, এই যেটা একটু আগে দেখালাম, যে যাদেরকে পরিমাপ করা যাচ্ছে তারা হচ্ছে ভৌত রাশি, যাদেরকে পরিমাপ করা যাচ্ছে না তারা ভৌত রাশি নয়। কারা পরিমাপ করা আছে সেটা দেখলাম। তারপর দেখলাম যে ভৌত রাশির মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, 3 রকমের বৈশিষ্ট্য থাকতে পারে। তারপরে দেখলাম যে না, এর মধ্যে কিছু কিছু রয়েছে এমন যাদের মধ্যে এক রকমের বৈশিষ্ট্য থাকতে পারে, তার এক রকমের নাও থাকতে পারে। এই বেসিসে আমরা 3 ভাগে দেখলাম যে কারো শুধুমাত্র ম্যাগনিটিউড রয়েছে, কারো ম্যাগনিটিউড এবং ইউনিট দুটোই রয়েছে, কারো ম্যাগনিটিউড, ইউনিট এবং ডিরেকশন তিনটেই রয়েছে, সেটাও দেখলাম। এরপরে আমাদের এই শ্রেণীবিন্যাসের পার্টটা চলে এলো, যেখানে আমরা দেখলাম যে ভৌত রাশিকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এই দুটোর বেসিসে তাকে ভাগ করতে পারি, অর্থাৎ এই পারস্পরিক নির্ভরশীলতার উপরে বেস করলে ভাগ করলে 2 ভাগে ভাগ করতে পারি, মৌলিক রাশি এবং লব্ধ রাশি। সেটা কি, সেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখলাম, তাদের সংজ্ঞা দেখলাম। তার পাশাপাশি দিক নির্ভরশীলতার উপরে ভিত্তি করে যদি আমরা তার শ্রেণীবিন্যাস করি তাহলে দেখবো যে তাদেরকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারছি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। সেটা কি, সেটাও আমরা এখানে দেখলাম। পরিষ্কার? তাহলে আশা করি ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটির সম্বন্ধে একটা কমপ্লিট ধারণা তোমাদেরকে আমি দিতে পারলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা একক বা ইউনিট সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তাহলে আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।